বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয় বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। ফ্যাসিস্ট পতনের পর দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। তরুণ সমাজকে চিরস্থায়ী মুক্তির জন্য জেগে উঠতে হবে মন্তব্য জামায়াতের আমিরের। জাতীয় প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধের পথে। দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা ক্যাবের। গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধের আহ্বান উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। তিনি বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়। তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। যশোর জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। যশোর থেকে রাজিক জাহাঙ্গীরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্য বাংলাদেশ ও দেশের জনগণ, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। দলের নেতাকর্মীদের অপরাধের সমালোচনার জবাব দেন তিনি। জানান, দলের অবস্থান থেকে সরে গিয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দৃষ্টান্ত একমাত্র বিএনপি প্রতিষ্ঠা করেছে। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন, যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফ্যাসিস্টদের পতনের পর এবার দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলেন, যেহেতু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার, তাই এখন ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করা জরুরি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক পাওয়া উপলক্ষে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিগত দিনে সাংবাদিক মাহফুজুল্লাহ যা লিখেছিলেন তৎকালীন সরকারের রক্তচক্ষুর সামনে, তা একজন নিরপেক্ষ, সৎ ও যোগ্য মানুষের পক্ষেই সম্ভব ছিল বলে মনে করেন মাহফুজুল্লাহর শুভাকাঙ্ক্ষীরা। এবং উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটাও হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে। সে তার চিন্তায়, চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সে নাই, কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে। বন্ধুর সাথে শৈশবের নানা স্মৃতি তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি
পদক দিতে হয় সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাই বিরাট অবদান। সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21 পদক দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের জন্য মাহফুজুল্লাহর চেষ্টার কথা স্মরণ করেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। এদিকে জাতীয়তাবাদী সিএনজি অটো রিকশা শ্রমিক দলের নির্বাচনী বিশেষ সাধারণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। কষ্টে আছে বা যারা দৈহিকভাবে যারা অসহায় আছে, অথবা যারা নারী সমাজ আছে, যারা বৃদ্ধ আছে, তাদেরকে যে আপনারা সেবা করছেন, এই তিনটি কাজ কিন্তু আপনারা একসঙ্গে। ছাত্র জনতা ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগ হটানোর পর এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব দেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াত নেতা মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে 3 কোটি জামায়াত কর্মী সমর্থককে জেলে নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি নিতে বলেছেন দলের আমির ডা শফিকুর রহমান। লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। ডা শফিকুর আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত জামায়াতের সবচেয়ে সংখ্যক নেতাকে খুন করা হয়েছে। ফ্যাসিস্টরা চলে গেলেও ফ্যাসিবাদের বোঝা রয়ে গেছে এটিএম আজহারের উপর। জামায়াতের আমির বলেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছেন এটিএম আজহার। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এক এক করে 10 জনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছে। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয়, 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন এমন ভোট উৎসব আয়োজন করতে চায় যাতে ভোটাররা ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। কক্সবাজারের কুতুবদিয়ায় তালেবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে সাথে নিয়ে শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনও করতে চান সিইসি। আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে, যাতে সুন্দর করে নির্বাচন হয়। আমরা ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোটটাকে উদযাপন করতে পারে। চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে আউটসোর্সিং কর্মীরা। 2 ঘন্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। গেলমান শফির রিপোর্ট। চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে শনিবার বিকেল 3টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে পল্টন, সচিবালয় সহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
যখন তোমরা একটা রাস্তার উপরে দখল করবা, এটা তো ঠিক হলো না। এই রাস্তা তোমরা কেন দখল করবা? তোমাদের এইখানে জনদুর্ভোগ হচ্ছে। পরে পুলিশ কর্মকর্তারা সড়ক থেকে সরে যাওয়ার জন্য অবরোধকারীদের অনুরোধ করেন। তাতে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখায় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি এখন বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, আপনারা আপনাদের ব্যাপার রাস্তাটা ছেড়ে যান। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে দেয়। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার খান যেটা আছে জলকামান, এই জলকামানের পানি আমরা এর কিছুক্ষণ পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দিনে বন্ধ, রাতে সামান্য গতিতে চলছে শিল্প কলকারখানা। গ্যাসের চাপ না থাকায় বেশিরভাগ কারখানারই একই দশা। গ্যাস সংকটে কিছু খাতের উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে, প্রবৃদ্ধিও নিম্নমুখী। বন্ধ হওয়ার পথে আরও 300 কারখানা। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন খরচ বৃদ্ধির আভাস দিলেন উদ্যোক্তারা। আশঙ্কা করছেন দ্রুত সমস্যার সমাধান করা না গেলে অভ্যন্তরীণ উৎপাদন কমার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি আয়ও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজে দিনের 3:30। দিনের এই সময়ে গার্মেন্টসটির এই সেকশনে কোলাহলে মুখর থাকার কথা থাকলেও গ্যাসের চাপ না থাকার কারণে ইঞ্জিন প্রায় সবগুলো বন্ধ করে দিয়ে বসে আছেন এখানকার ওয়ার্কাররা। গ্যাসের সরবরাহ ঠিক না থাকায় মেশিনের মধ্যেই আটকে আছে শত কোটি টাকার পণ্য। রাজধানীর অদূরে অবস্থিত A1 পোলার গার্মেন্টসের নিটিং শাখার মতো এমন চিত্র বেশিরভাগ শিল্প কারখানায়। এই সময় প্রচুর কাজের চাপে থাকতাম, কিন্তু গ্যাসজনিত সমস্যাজনিত কারণে আমাদের ওয়ার্কার সবাই এখন বসে আছে, মেশিন চালাইতে পারতেছি না। দিনের বেলায় অনেকটা একদমই থাকে না গ্যাস, রাতের বেলায় অল্প আসে, যার কারণে তাও সব মেশিন চালাইতে অসম্ভব, সম্ভব হয় না। কারখানা মালিকরা বলছেন গ্যাস সরবরাহ কোম্পানির সাথে 15 PCI গ্যাসের চাপের চুক্তি থাকলেও এটি নেমে এসেছে শূন্যের কোঠায়, যার খেসারত হিসেবে বিদেশি ক্রেতাদের সাথে মনোমালিন্য দেখা দিচ্ছে। গভর্নমেন্টের কাছ থেকে পূর্ণ PSI এর গ্যাস লাইন গ্যাস পাওয়ার কথা আমাদের, ওই অনুযায়ী আমাদের প্রতি মাসে আমরা এখান থেকে গ্যাস বিল দিতেছি 4 থেকে 5 কোটি টাকা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা গ্যাস পাইতেছি 1 PSI, কিছু কিছু সময় 1 PSI এর নিচে। শুধুমাত্র গ্যাসের কারণেই এর বড় ধরনের আমাদের একটা ধস নেমে আসছে, আমরা ঠিকমতো এক্সপোর্ট করতে পারতেছি না। এর কনসিকুয়েন্সলি যে সমস্যাটা হচ্ছে, বায়ারদেরকে আমরা হ্যাপি করতে পারতেছি না। একে যদি আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আপনার জ্বালানি খরচের কারণে আমার বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হচ্ছে এবং শিল্পে পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে। আর একদিকে যদি গ্যাসের যদি চাপ, যেটা PSI, এটা যদি কমে যায়, তাহলে তো আপনার গ্যাস সরবরাহটাই ওই পরিমাপের ক্ষেত্রেও একটা ত্রুটি দেখা যাবে, তাতে করে কিন্তু আপনার কস্ট আরও বেড়ে যাবে। জ্বালানি সংকটে শিল্প খাতে ক্রমাগত প্রবৃদ্ধি কমছেই, এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্রতি গ্যাস নির্ভর বিভিন্ন খাতে উৎপাদন কমেছে 25 থেকে 50%। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বন্ধের পথে আরও বেশ কিছু কারখানাও। এ অবস্থায় সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি শিল্প মালিকদের। আমদানি করলে সেখানে একটা কমিশন বাণিজ্যের ব্যাপার থাকে, সেই উদ্দেশ্যেই মূলত উৎপাদন না করে আমদানিতেই নির্ভরশীল হয়ে পড়েছিল আগের সরকার। তো আমরা মনে করি যে এখন আমদানি করে হলেও অন্তত যে সংকটটা বর্তমানে রয়েছে, এই সংকটটা যেন সমাধান করা হয়। তিতাসের বিতরণ এলাকায় বর্তমানে গ্যাসের দৈনিক প্রায় 2500 মিলিয়ন ঘনফুট চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে 1500 থেকে 1600 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় সরবরাহের বড় ঘাটতির কারণেই সংকট দেখা দিচ্ছে। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নাগরিক পদযাত্রা হয়েছে চট্টগ্রামে। সকালে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব ও যুব ক্যাবের উদ্যোগে পদযাত্রাটি আয়োজন করা হয়। নগরীর চকবাজারের আলিখা মসজিদ চত্বর থেকে শুরু করে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। ভ্যাট বৃদ্ধি, ডলার ও মজুদ সংকটের অজুহাতে বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট তৈরি যাতে না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান ক্যাবের নেতারা। গ্রাহকের আচরণগত পরিবর্তনের মাধ্যমেই বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট উত্তরণ করা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। শনিবার সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি বলেন, গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানোর প্রবণতা ও অহেতুক বিদ্যুতের অপচয় বন্ধ করতে পারলে আসন্ন রমজানে লোডশেডিং এড়ানো সম্ভব। উপদেষ্টা আরও জানান, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। IMF ঋণ শোধ করার ব্যাপক চাপ থাকলে সত্ত্বেও জনস্বার্থে গেল 6 মাসেও সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেনি। তাই সকলকে অহেতুক বিদ্যুৎ অপচয় বন্ধ করারও আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি কি স্যুট না পরলে আনস্মার্ট হয়ে যাবেন? বলেছি যে গরমকালে থার্মোস্ট্যাট 25 ডিগ্রির বা তার উপরে রাখতে হবে। আপনি দেখছেন এটা তো কোয়াইট কমফোর্টেবল টেম্পারেচার। থার্মোস্ট্যাট 25-এ সেট করা হলো, সব অনুষ্ঠানের জন্য এটা ফিক্স করতে হবে। এভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালেও কোনো লোডশেডিং হবে না। দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে আনার চেষ্টা করছে সরকার। শনিবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে 2547 জন শিক্ষার্থীর হাতে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ও সর্বোত্তম ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাবর্তনে বক্তা হিসেবে বক্তৃতা রাখেন ডক্টর সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফয়েজ। খাদের কিনারে চলে গিয়েছিল, অনেক কিছু ডিটেল বিস্তারিত হয়তো তোমরা জানো, সেটা আগে আমরা জানি। এই খাদ থেকে টেনে তোলার জন্য আমরা চেষ্টা করি। আপাতত খাদে পড়ে যায়নি, স্টপ করেছি এবং সেটা খাদ থেকে এসে আমরা আবার আমাদের উন্নয়নের পথে যাত্রা করি। সেটাই হলো সত্যি আমাদের বড় চ্যালেঞ্জ। ভিসির অপসারণ ছাড়া ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের খুঁজে বের করতে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে তদন্ত কমিটি। হামলাকারীদের গ্রেফতারে তৎপর পুলিশ। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। পঞ্চম দিনে গড়িয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। আবাসিক হল বাদে ভিসির বাসা থেকে শুরু করে সব ভবনেই তালা দিয়েছে আন্দোলনকারীরা। হামলার জন্য ছাত্রদল ও যুবদলকে দায়ী করে শনিবার ক্যাম্পাস জুড়ে পোস্টারিং করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কারো পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের কি অবস্থা সেই বিষয়ে কোনো এনকোয়ারি করা হয়নি। প্রশাসন, ভিসি, প্রভিসি তারা যদি পদত্যাগ না করে তাহলে আমরা যতদিন পর্যন্ত না তারা পদত্যাগ করছে, আমরা ক্লাস একটি কুয়েটের একটি শিক্ষার্থীও 5000 শিক্ষার্থীর একজনও কেউ ক্লাস করবে না, কেউ ল্যাব করবে না, কেউ সিটি করবে না, আমরা সব বয়কট করলাম। যে অভিভাবক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তাকে আমরা আর আমাদের অভিভাবক হিসেবে চাই না। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে তদন্ত এগুচ্ছে বেশ জোরে সোরে। তদন্তের জন্য আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটিকে আমরা কাজ করছি। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন উৎস থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো যাচাই বাছাই অ্যানালাইসিস করে আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে শিক্ষার্থীদের অসহযোগিতার অভিযোগ করে সময়মতো তদন্ত শেষ না হওয়ার শঙ্কা জানিয়েছে কমিটি। আমরা
শিক্ষার্থীদের কাছে সহযোগিতা চেয়েছিলাম। তারা আমাদেরকে সহযোগিতার আশ্বাসও দিয়েছিল, কিন্তু আশানুরূপ সহযোগিতা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। বিশেষ করে তদন্ত কমিটির সদস্যরা আমরা যে একত্রিত হয়ে একটি ভবনে মিটিং করব, এমন কোনো ভবন খোলা নেই। কারণ আমাদের কিছু অডিও ভিজুয়াল সুবিধাসহ একটি রুম দরকার। কিছু তথ্য আমরা হাতে পেয়েছি যেগুলো পর্যালোচনা করা দরকার, অনেক ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করা দরকার। তো সেই হিসাবে আমরা আসলে এ ধরনের কোনো ফ্যাসিলিটিস এখন পর্যন্ত অ্যাভেল করতে পারিনি। কুয়েটে গত মঙ্গলবার ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন ভিসি বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। নিহত ফেরদৌসী বেগম তিয়ারপুর গ্রামের জব্বারের স্ত্রী। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে নেওয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুলের বিরোধ চলছিল। সকালে মামুন ও রিয়াজুল তাদের লোকজন নিয়ে জমি দখল করতে যান। সেই সময় দুই পক্ষের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় মামুন সহ বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা দাবি করে এক যুবককে আটক করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। উপজেলা সদরে জারি করা হয়েছে 144 ধারা। সন্ধ্যার পর শুক্রবার থেকে মধ্যনগরী উপজেলা সদরে বিএনপির মজনু গ্রুপ ও শহীদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। গ্রেফতার যুবক যুবলীগ না বিএনপির, এই নিয়ে এক অন্য পক্ষকে বিরুদ্ধে তাদের ফাঁসানোর অভিযোগ আনে। পুলিশের দাবি, অভিযানে উপজেলার বংশীকুণ্ডা ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। তবে বিএনপির একটি পক্ষ দাবি করে পূর্ব শত্রুতার জেরেই স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মেম্বার তাকে গ্রেফতার করিয়েছে। এই নিয়েই দুপক্ষ সংঘর্ষে জড়ায়। সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৃষ্টি প্রার্থনায় সিন্নি আয়োজন নিয়ে সংঘর্ষে কমপক্ষে 50 জন আহত হয়েছে। সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের 6 হাল মাঠে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে ফসলের জন্য বৃষ্টির প্রার্থনা করে সিন্নির আয়োজন করে গ্রামের নূর মিয়ার লোকজন। তাদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল সুফি মিয়া ও তার সমর্থকদের। ওই দিন সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শনিবার পাল্টা সিন্নির আয়োজনের ঘোষণা দেয় সুফি মিয়া। এরই জেরে গ্রামের 6 হাল মাঠে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঢাকা থেকে রাজশাহীগামী বাসের ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 জন স্বীকারোক্তি দেবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানায় সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মানিকগঞ্জের দৌলতপুরের শহীদুল ইসলাম, শরীয়তপুরের জাজিরার মোহাম্মদ সুব্বুজ ও ঢাকার সাভারের গেন্ডা গ্রামের শরীফুজ্জামান। এই সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল সহ নগদ টাকা। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশের সুপার মিজানুর রহমান। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে সবুজ ও শরীফুজ্জামান, জানিয়েছে তদন্ত কর্মকর্তা এএসআই মোহাম্মদ আসান জামান। এর আগে ভুক্তভোগী যাত্রী নাটোরের বড়াই গ্রামের ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এই বাসটি যোগে গাবতলী থেকে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। তো এই যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যপত্রগুলো সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করতো সেই ইউজকৃত নাম্বারগুলো আমরা ইনফরমেশনগুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম হয়েছি। এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি আন্ডারটেক করেছি। দর্শক, অমর একুশে বইমেলায় আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, বই প্রেমীদের ভিড় কেমন দেখছেন এবং বৃষ্টির কোনো প্রভাব কি পড়েছে বইমেলায়?
কনক, আপনি জানেন যে আজকে কিন্তু বইমেলার শেষ শনিবার এবং আমরা কিন্তু বিকেল থেকেই দেখেছি যে অনেক পাঠক দর্শনার্থী তারা বইমেলায় ভিড় জমিয়েছিলেন, কিন্তু সন্ধ্যা 6টার দিকে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির পর থেকেই কিন্তু আজকের যে বইমেলা সেটি আসলে বৃষ্টি বিঘ্নিত বইমেলা বলা চলে। আর বৃষ্টি কিন্তু প্রায় 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে, তখন কিন্তু বৃষ্টির কারণে স্টলগুলি বন্ধই ছিল এবং তারপরে 7টার পর থেকে কিন্তু আবারও যারা পাঠক দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু মেলায় ফিরতে শুরু করেন এবং আমি নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি যে এখনো কিন্তু বেশ কিছু পাঠক দর্শনার্থী তারা মেলায় অবস্থান করছেন। মেলার আর 1 ঘন্টা বাকি আছে, কিন্তু আমরা পাঠক যারা প্রকাশক রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, লেখক রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, বইমেলার শেষ যে 1 সপ্তাহ তখন কিন্তু আসলে বইয়ের বিক্রি সব থেকে বেশি থাকে এবং আজ যেহেতু শেষ শনিবার সেক্ষেত্রে তারাও কিন্তু প্রত্যাশা করছিলেন যে আজকে যে বইয়ের বিক্রি সেটি গতকালকের মতো না হলেও কাছাকাছি হবে, যেহেতু 21 ফেব্রুয়ারি সব থেকে বেশি বইয়ের বিক্রি হয় এবং তারপরে শনিবার শুক্রবার এছাড়া যে ছুটির দিনগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু বইয়ের বিক্রি প্রচুর হয়। কিন্তু আজকে হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু সেই বইমেলার কাঙ্ক্ষিত বিক্রি সেটি কিন্তু হয়নি। সেই সাথে বৃষ্টির ফলে বইমেলা চত্বরে কাদা জমে যাওয়ায় কিন্তু যারা পাঠক রয়েছেন, যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। তারপরেও আমরা কিন্তু এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে বইমেলাতে যারা পাঠক রয়েছেন, যারা দর্শক রয়েছেন তাদের আনাগোনা এখনো রয়েছে, এখনো কিন্তু বইয়ের বিক্রি হচ্ছে। কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি না হলেও প্রকাশকরা বলছেন যে তাদের যে বইয়ের বিক্রি সেটি একেবারে থেমে যায়নি। কনক, ধন্যবাদ নাবিল জাহাঙ্গীর। ঢাকায় অবস্থানরত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাবাসীকে নিয়ে অনুষ্ঠিত হল বৃহত্তর খুলনা সমিতি ঢাকার অভিষেক ও মিলন মেলা। পূর্বাঞ্চলের শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসোর্টে সদস্যদের মিলন মেলায় পরিণত হয়। সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় মেতেছিলেন সবাই। সমিতির সভাপতি M.A. সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এ সময় বৃহত্তর খুলনার বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমিতির সদস্য ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে 2 দিনের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনে পূবালী ব্যাংকের 508টি শাখার ব্যবস্থাপক, সব অঞ্চল প্রধান ও প্রধান কার্যালয় নির্বাহীরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর রহমান। সভাপতিত্ব করেছেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। সম্মেলনে পূবালী ব্যাংকের পরিচালক বৃন্দ মনিরুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, M. কবিরুজ্জামান ইয়াকুব, আজিজুর রহমান, আব্দুর রাজ্জাক মন্ডল, মোস্তফা আহমেদ ও আরিফ আহমেদ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুর রহমান ও সুলতানা শরীফুন নাহার সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। কর্মক্ষেত্রে উৎসাহ বাড়াতে 2024 সালে বিশেষ সাফল্যের জন্য 51 জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক প্রদান করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। বিএনপি একমাত্র দল যারা নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়, বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। ফ্যাসিস্ট পতনের পর দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। তরুণ সমাজকে চিরস্থায়ী মুক্তির জন্য জেগে উঠতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। জাতীয় প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। গ্যাস সংকটে 300 কারখানা বন্ধের পথে, দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা ক্যাবের। গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধের আহ্বান উপদেষ্টার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।